বাজেটে চাল ডাল সহ ৬০ নিত্যপণ্যে কর ছাড় দিচ্ছে সরকার। কমতে পারে এসি, ফ্রিজ, প্রসাধনী ও বিভিন্ন ওষুধের দাম। মূল্যস্ফীতির চাপ থেকে মুক্তি চান মানুষ। আয়ের সাথে ব্যয়ের হিসাব তো আমাদের মেলে না। সরকারের এই স্কিল শেখার এদিকে বেশি নজর দেওয়া দরকার। সঠিক ওষুধ পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। কর জিনিসটা স্কেল অনুযায়ী কমানোর দরকার আছে। ভেঙে পড়া অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে সাজানো হয়েছে নতুন বাজেট। বিনিয়োগ আকৃষ্ট করতে নানা পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক সুশৃঙ্খলা বা ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে। এই সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হবে। সেখানেও আমরা চেষ্টা করেছি দেশে যারা ব্যবসায়ী আছেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারতের পুশিন চেষ্টায় সীমান্তে উত্তেজনা। বিজিবি বিএসএফ তুমুল বাগবিতণ্ডা। ২৬ জেলায় টহল নজরদারি জোরদার। নয়াদিল্লিতে আলোচনায় সমাধানের চেষ্টা। কাল পর্দা উঠছে বিশ্বকাপের। রোমাঞ্চ বাংলাদেশেও। আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের জমজমাট আড্ডা। প্রস্তুতি ম্যাচে নাইজেরিয়ার প্রতিপক্ষ রোনালদোর পর্তুগাল। ৬ নবজাতকের মৃত্যু নিয়ে ৮ দিনের জবাব পুরোপুরি অস্পষ্ট। সন্তুষ্ট নয় সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শীঘ্রই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। আসার পরের থেকে তার মুখ দিয়ে আর কোনো হাসি নাই। আইসিইউ আতঙ্কে হাম আক্রান্ত শিশুর অভিভাবক। যথাসময়ে টিকা না দেয় বাড়ছে জটিলতা। ২৪ ঘন্টায় ঝরল আরও ৮ প্রাণ। কমছে না শনাক্তের হার। এবং সিন্ডিকেটের হাত ধরে ভারত থেকে ঢুকছে অস্ত্র। দিনাজপুরে গোপন আস্তানায় মজুদ। প্রাইভেট কারে ঢাকা এনে সন্ত্রাসীদের কাছে বিক্রি। অভিযানে আটক ৩। শুরুতেই বাজেটের খবর। ভোক্তার উপর উচ্চ মূল্যস্ফীতির চাপ কমাতে বাজেটে চাল ডাল সহ ৬০টি নিত্যপণ্যে কর ছাড় দিতে যাচ্ছে সরকার। শুল্ক প্রত্যাহার হতে পারে ক্যান্সার সহ ৬৮ ধরনের ওষুধ তৈরির কাঁচামাল আমদানিতে। দেশে ফ্রিজ, এসি উৎপাদনেও ভ্যাটের হার নামছে অর্ধেকে। উৎসে কর হ্রাসের প্রস্তাবে কমতে পারে স্বর্ণের দাম। বিপরীতে রড, সিগারেট ও মদের দাম বৃদ্ধির প্রস্তাব আসতে পারে নতুন বাজেটে। নিত্যপণ্যের বাজারে উচ্চমূল্যের উত্তাপে ভোক্তার পকেট আর সামর্থ্য যেন আইসিইউতে। চালের বাড়তি দাম তো আছেই, মাছ মাংসে হাত দেয়ায় দায় নিম্নবিত্ত অনেকের। মূল্যস্ফীতি ৯.৪২% ঘরে, যা গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। তবে সরকারের ভাবনাতেও প্রাধান্য পাচ্ছে সাধারণ মানুষের জীবনমান। এবারের বাজেটে তাই চাল, গম, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল সহ ৬০টি নিত্যপণ্যের উৎসে কর ১% থেকে নামছে ০.৫%। প্রত্যাহার করা হচ্ছে নিয়ন্ত্রণমূলক শুল্ক। কৃষি উৎপাদন বাড়াতে সার ও কীটনাশকে ৭.৫% ভ্যাট ও কর প্রত্যাহারের পথে। সংসার শুরুর পরিকল্পনা করছেন, এই বাজেট আপনাকে কিছুটা স্বস্তিতে রাখতে পারে। দেশে এসি, ফ্রিজের উৎপাদন পর্যায়ে ভ্যাট ১৫% থেকে ৭.৬% নামতে পারে। এছাড়াও ওয়াশিং মেশিন, গিজার, ব্লেন্ডার, জুসারের বিদ্যমান কর সুবিধার মেয়াদও বাড়তে পারে। তীব্র গরমে লোডশেডিংয়ের ভোগান্তি এড়াতে বাসায় লাগাতে পারেন সোলার সিস্টেম, কারণ সৌরবিদ্যুতের যন্ত্রপাতি ও উপকরণ আমদানিতে ২০৩১ সাল পর্যন্ত কর অব্যাহতির সুবর্ণ সুযোগও মিলতে পারে বাজেটে। সংসার তো আছেই, সন্তান নেবেন ভাবছেন, সেখানেও আছে স্বস্তির খবর। শিশু খাদ্য তৈরির কাঁচামালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ১৫% থেকে কমিয়ে ১০% করা হতে পারে। শারীরিক সক্ষমতা বাড়াতে নিয়মিত খেতে পারেন খেজুর, কারণ আমদানিতে বিদ্যমান ৫% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার হতে পারে।
স্ত্রীকে খুশি করতে পারেন স্বর্ণ দিয়ে। বাজেটে স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে ৫% উৎসে কর কমিয়ে মাত্র 0.৫% করা হতে পারে। এছাড়া জুয়েলারি সেবায় ৫% ভ্যাটের পরিবর্তে প্রতি ভরিতে ২৫০০ টাকা সুনির্দিষ্ট কর নির্ধারণ করা হতে পারে। কমবে সাজগোজের খরচও। প্রতি কেজি লিপস্টিক আমদানিতে শুল্কায়ন মূল্য 40 থেকে কমিয়ে $30 নির্ধারণ করা হতে পারে। প্রতি কেজি লোশন, ফেস ক্রিম, ফেস ওয়াশ আমদানিতে শুল্কায়ন মূল্য $10 থেকে কমিয়ে $60 নির্ধারণ করা হতে পারে। নগদ অর্থে এত সব কেনাকাটায় নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় আছেন? তাহলে শুনুন, ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে পয়েন্ট অফ সেল মেশিনের আমদানি শুল্ক 10 থেকে নামছে 5%। প্রত্যাহার হতে পারে 7.5% আগাম করও। এটিএম কার্ড সহ সব ধরনের কার্ড তৈরির কাঁচামালে 5% আগাম কর এবং 113টি পণ্যের উপর থেকে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে নেওয়া হতে পারে। পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে ইলেকট্রিক চার্জিং স্টেশন, ইলেকট্রিক বাস ও ইলেকট্রিক ট্রাক আমদানির উৎসে কর 5% থেকে কমিয়ে 0% করার প্রস্তাব আসছে। স্থানীয়ভাবে ইলেকট্রিক গাড়ি ও ই-বাইক উৎপাদন শিল্পে কর রেয়াতের সুবিধাও আসতে পারে। স্বাস্থ্যসেবাও নজরের বাইরে নয়। ওষুধ উৎপাদনে ব্যবহৃত 68টি কাঁচামাল আমদানির সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং ক্যান্সারের ওষুধ তৈরির 9টি কাঁচামালে কর রেয়াত সুবিধা দেওয়া হতে পারে। প্রত্যাহার করা হতে পারে কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানির ওপর থাকা 5% আগাম কর। এতে প্রতি ডায়ালাইসিসে খরচ কমবে প্রায় 600 টাকা। হার্টের রিং এবং চোখের লেন্সের উপর থাকা 10% ভ্যাটও প্রত্যাহার হতে পারে। কতটুকু বেড়েছে আপনার উপার্জনের পথ? তবে করমুক্ত আয়সীমা ঠিকই বাড়িয়েছে সরকার। সব ধরনের ফ্রিল্যান্সিং এর আয়ে কর অব্যাহতি এবং করমুক্ত থাকবে কন্টেন্ট ক্রিয়েশন থেকে আয়। কম্পিউটার, প্রিন্টার, পোর্টেবল ডাটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি ও মনিটর আমদানির অগ্রিম কর 5% থেকে কমিয়ে 2% করা হতে পারে। খুশির খবর, সস্তায় ভাগাভাগি করতে পারেন মোবাইলে। কর সুবিধা দেয় কমতে পারে দেশীয় হ্যান্ডসেট ও সিম কার্ডের দাম। তবে নতুন অর্থ বছরে যারা বাড়ি তৈরির কথা ভাবছেন তাদের জন্য কিছুটা দুঃসংবাদ। আবাসন খাতের অন্যতম প্রধান উপাদান এমএস রড এবং এ জাতীয় পণ্যের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ও ভ্যাট প্রায় 10% বাড়তে পারে। এমনকি ধূমপায়ীরাও হিসেবের বাইরে নন। সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের ওপর 300% এবং নিকোটিনের ওপর 350% সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। নিকোটিন পাউচের ওপর বসছে 40% সম্পূরক শুল্ক। দেশে উৎপাদিত অ্যালকোহল বা মদের ওপর লিটার প্রতি 500 টাকা সুনির্দিষ্ট ভ্যাট আরোপের প্রস্তাব আসতে পারে, যা বাড়িয়ে দেবে মদের দাম। বিদেশ থেকে আমদানি করা উচ্চ মূল্যের হিমায়িত মাছে নতুন করে 15% ভ্যাট আরোপ করা হতে পারে। দেশীয় চাষিদের সুরক্ষায় কাজু বাদাম আমদানিতে শুল্ক হার 5% থেকে 1 লাফে বাড়িয়ে 25% করা হতে পারে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রায় 2.5 লাখ কোটির ঘাটতি নিয়ে কাল 9,38,000 কোটি টাকার বাজেট উত্থাপন করবে নতুন সরকার। বিএনপি নির্বাচনী ইশতেহার সহ অগ্রাধিকার পাবে 13টি বিষয়। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দের সঙ্গে বাড়ছে ভাতাভোগী ও ভাতা। সমতা ভিত্তিক উন্নয়ন দর্শনে এবারের বাজেটে মেগা প্রকল্পের নামে দুর্নীতির সুযোগ থাকছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। 6.5% প্রবৃদ্ধিতে আগামী অর্থ বছরে দেশের জিডিপি 68,31,633 কোটি টাকায় উন্নীত করতে চায় বর্তমান সরকার। আর প্রবৃদ্ধির ধারা ত্বরান্বিত করে 2034 সালের মধ্যে তা প্রায় দ্বিগুণ $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য অর্জন সহ 13টি অগ্রাধিকারে সাজানো হচ্ছে আগামী অর্থ বছরের বাজেট। $1 ট্রিলিয়ন ইকোনমিকে টার্গেট করে আগামী বছর 6.5% বললেন না প্রবৃদ্ধি। এটা কিভাবে অর্জিত হবে? গ্যাস নাই, ফার্টিলাইজারের সংকট, তেলের সংকট। এই পরিস্থিতিতে এই ধরনের প্রবৃদ্ধি অর্জনের জন্য তো আপনার বিনিয়োগের বৃদ্ধি লাগবে। আসছে বাজেটে তুলে ধরা হবে 5 বছর মেয়াদী সরকারের কর্মকৌশল। যেমন করমুক্ত আয়সীমা বেড়ে 2030-31 অর্থ বছরে কত হবে সাধারণ মানুষ তা জানতে পারবেন এবারই। সমতার দর্শনে দেশকে এগিয়ে নেওয়ার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে থাকছে সর্বোচ্চ গুরুত্ব। অঞ্চলভিত্তিক উন্নয়ন সম্প্রসারণের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আসছে বাজেটে সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ 1,16,000 কোটি টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 1,45,000 কোটি টাকা। বাড়ানো হবে ভাতাভোগী ও ভাতার পরিমাণও। অতি ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প বলে কিছু নাই।
তো সেইখান থেকে তো আপনাকে গড়ে তুলতে হবে। তার মানে আমাদের বক্তব্য কিন্তু সব খাতের জন্য, সব শিল্পের জন্য। চট্টগ্রামকে আমরা লজিস্টিক হাবে নিয়ে যেতে চাই। ঢাকা তো একটা কেন্দ্র আছে এবং ঢাকার অন্যান্য ফরিদপুর বা অন্যান্য অঞ্চলেও আমরা বড় ধরনের পরিবর্তন করতে চাই। তার মানে সব অঞ্চলের জন্য উন্নয়ন। সেই জন্যেই আমাদের ইশতেহারে কিন্তু সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়নের কথা বলা হয়েছে। তবে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার স্পষ্ট বার্তা, নীতিকৌশল সাজিয়ে লুটপাট করতে কোনো মেগা প্রকল্প থাকছে না আসছে অর্থ বছরে। এটা সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, সব খাতের জন্য বাংলাদেশ, সব প্রসার জন্য বাংলাদেশ। জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা, এটা তো একটা আইকনিক ব্যাপার। সার্বিক পানি সম্পদ ব্যবস্থাপনা, তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ, হাওর। তৃতীয় হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় স্কিল বাংলাদেশ, কল্যাণ রাষ্ট্রের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। এগুলো হচ্ছে মানুষের পরিবর্তনকারী, ট্রান্সফরমেটিভ চেঞ্জ। আমরা মেগা গিগা প্রকল্পের গিগা দুর্নীতিতে নাই। ব্যবসা বান্ধব আগামী অর্থ বছরের বাজেটে নিত্যপণ্যের বাজারে জনগণকে স্বস্তি দিতে ভ্যাট ট্যাক্স কমানো ও অব্যাহতি দেওয়ার পথে বর্তমান সরকার হাঁটবে বলেও জানান অর্থ উপদেষ্টা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাজেট নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সাইফুল ইসলাম। যাচ্ছি তার কাছে। সাইফুল, আমরা রিপোর্ট দেখছিলাম এবং প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টাও পরিকল্পনার কথা বলছিলেন। সেক্ষেত্রে শুরুতে যদি আমরা একটু আলোচনায় আসি যে এবারের বাজেটের আকার, যদি সংক্ষেপে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় আসেন। হ্যাঁ, দুটি প্রতিবেদন আমরা দেখলাম। এর মধ্যে দিয়ে পরে যে প্রতিবেদন সেটা নিয়ে একটা আলোচনা করতে চাই। আপনি যেটা বলছেন যে বাজেটের আকার, আমরা এর মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি যে 9,38,000 কোটি টাকার কিন্তু বাজেট এবার পেশ করা হবে, যার মধ্য দিয়ে আমরা জানি যে 6.5% হচ্ছে জিডিপি প্রবৃদ্ধি, এর পাশাপাশি 7.5% হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে লক্ষ্যমাত্রা সেটি ধারণ করা হয়েছে। এর মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে রাজস্বের যে সবচেয়ে বড় আয়টা সেটা হচ্ছে কিন্তু রাজস্ব আদায় থেকে আসে, বিশেষ করে বাজেটের যে বড় আয়টা সেটা। আর এর মধ্যে দিয়ে যে ঘাটতি আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 2,43,000 কোটি টাকার ঘাটতি রয়েছে, যার মধ্য দিয়ে আমরা বৈদেশিক ঋণ পাবো 1,09,850 কোটি টাকা, ব্যাংক থেকে নেওয়া হবে 1,12,000 কোটি টাকার পাশাপাশি সঞ্চয়পত্র আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যেটি 15,000 কোটি টাকা। যদি আমরা গত অর্থ বছর জানতে পেরেছিলাম সঞ্চয়পত্র থেকে কোনো রকম টাকা নেওয়া হবে না, তার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গত অর্থ বছরে যে বাজেটটি পেশ করা হচ্ছিল 7,90,000 কোটি টাকা, এর মধ্যে দিয়ে শুধুমাত্র 7,000 কোটি টাকা কিন্তু আসলে কমানো হয়েছে গত অর্থ বছরের। এই অর্থ বছর আমরা যেটা দেখলাম যে প্রায় 1,48,000 কোটি টাকা কিন্তু বাড়ানো হয়েছে। আসলে এর মধ্যে দিয়ে এই যে বৈদেশিক ঋণ, ব্যাংক, সঞ্চয়পত্র, এই জিনিসগুলো থেকে আসলে যে ঋণগুলো নেওয়া হবে বা টাকাগুলো সরকার বাজেটে যে এক্সট্রা নেবে, আসলে এই টাকাগুলো সুদ কিন্তু পরবর্তী সরকারকে আবার পরিশোধ করতে হবে। এর পাশাপাশি যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা আমরা দেখতে পাচ্ছি 6,97,000 কোটি টাকা, এটিও কিন্তু আসলে কতটুকু অর্জন হবে সেটা কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে। কেন আমরা দেখতে পাচ্ছি যে ঘাটতিটা যেখানে অনেক বড় আর সেখানে কিন্তু রাজস্ব আদায়ও কিন্তু অনেক বড়, কেননা হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ কিন্তু বড় বাজেট কিন্তু আমরা এটা দেখতে পেলাম। এই বাজেটের আকারের পাশাপাশি কিন্তু জনসাধারণের আসলে দৃষ্টি থাকে কোন পণ্যটার দাম বাড়বে এবং কমবে, এর কি কোনো মানে পাওয়া গেছে? এটা হচ্ছে যে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি বা এনবিআর এর সূত্রে বা অর্থ মন্ত্রণালয়ের সূত্রে আমরা যদি বলতে পারি যে 60টি কিন্তু নিত্যপণ্যের দাম কিন্তু আসলে কর ছাড় করার কিন্তু একটা ইস্যু আছে, কেননা হচ্ছে যে এইটাই কিন্তু আমাদের সবচেয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য, যেটি বস্ত্র, বাসস্থানের কিন্তু আগে কিন্তু আমাদের এটি প্রয়োজন। কারণ খাদ্য না থাকলে মানুষ কিন্তু দিন শেষে কিন্তু তাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো কিন্তু নিতে পারবে না। অন্যদিক থেকে যে শুল্ক হার প্রত্যাহার কমানো হতে পারে 68 ধরনের, শুধুমাত্র ক্যান্সার সামগ্রী থেকে শুরু করে অন্যান্য আমদানিকৃত পণ্যে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে দেওয়া। তবে সবচেয়ে বড় বিষয় কিন্তু আসলে কোন জিনিসের দাম বাড়বে কমবে, এটি কিন্তু আসলে মানুষের আগ্রহের জায়গা থাকে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি এখানে রড সিগারেট এবং মদের দাম, যেখানে আমরা জানি যে প্রতি লিটার মদ 500 টাকা করে বাড়ানো হতে পারে, এবং সিগারেটের যেটির দাম আমাদের প্রতি শলাকায় কিন্তু এখনো পর্যন্ত 1 টাকা করে বাড়ানোর আমরা হতে পারে, এটা কিন্তু আমরা শুনতে পেয়েছি। তবে সবকিছু মিলে দেখা যায় যে এই জিনিসগুলো যে নিত্যপণ্যের খরচা থেকে শুরু করে যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, এগুলো ঠিকঠাক থাকে হয়তো আগামী বাজেটে মানুষের কাছে একটু গ্রহণযোগ্যতার মূল্যটা বেশি থাকতে পারে বলে আমরা বুঝতে পারি আর কি। সেক্ষেত্রে জনগণ আর কি আসলে প্রত্যাশা করছে সেটি নিয়ে কিন্তু আসলে আমার একটি প্রতিবেদন তৈরি করা আছে। আমরা যদি একটু সেই প্রতিবেদনটা একটু দেখতে চাই যে আসলে বাজেটের পরপরই কিন্তু বেশিরভাগ সময় বাড়ে নিত্যপণ্যের দাম, যার প্রভাব কিন্তু পড়ে জনজীবনে। তাই শ্রমিক থেকে ছাত্র এবং খেটে খাওয়া মানুষ সকলেরই চোখ কিন্তু এই বাজেটে। তারা চান স্বস্তিতে বেঁচে থাকার নিশ্চয়তা, একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবিও কিন্তু তাদের আছে। আমার এই প্রতিবেদন একটু দেখে আসি প্রতিবেদনটি।
জীবিকার টানে নরসিংদী থেকে সপ্তাহে কয়েকদিনের জন্য রাজধানীতে আসেন মোহাম্মদ আলী। 3 চাকার রিকশার প্যাডেলে চলে তার সংসার। জিডিপি, মূল্যস্ফীতি এসব তথ্য বোঝেন না মোহাম্মদ আলী। তার কাছে বাজেট মানে বাজারের ফর্দের সাথে মিলুক প্রতিদিনকার খরচের হিসাব। জিনিসপত্রের দাম বেশি। ওই কালকা 400 টাকার কাম করছি, 100 টাকা গাড়ি জমা, 300 টাকা তাই 300 টাকা তো আমারই না, তো আমার ফ্যামিলি খাইব কি? আয় ব্যয়ের সাথে মাসের হিসাব মেলে না চাকরিজীবী ও ছোট ব্যবসায়ী পরিবারের। তাদের উপর আছে ব্যক্তি আয়করের মতো প্রত্যক্ষ করের চাপও। যদিও 2026-27 অর্থ বছরের বাজেটে তেমন বাড়ছে না করমুক্ত আয়সীমা। কর জিনিসটা স্কেল অনুযায়ী কমানোর দরকার আছে। এই পরিস্থিতিতে বাজারে গিয়ে চাপে পড়ছেন নির্দিষ্ট আয়ের মানুষ। তাই আসছে বাজেটে নিত্যপণ্যের দাম সাধ্যের মধ্যেই রাখাই তাদের প্রধান দাবি। আয়ের সাথে ব্যয়ের হিসাব তো আমাদের মেলে না, কারণ আমরা এখন যে দ্রব্যমূল্য যুদ্ধ করছি তাতে তো আমরা চলতে পারি না। শিক্ষাখাত যেন উপেক্ষিত না থাকে এবারের বাজেটে, সে নিশ্চয়তা চায় শিক্ষার্থীরা। সরকারের ব্যয় হচ্ছে, ফ্যামিলি থেকে টাকা পয়সা খরচ করতেছে, কিন্তু যেই মূল চাহিদাটা আমাদের কোনো স্কিল শেখা হচ্ছে না। সরকারের এই স্কিল শেখার এদিকে বেশি নজর দেওয়া দরকার। বরাদ্দ বাড়ুক স্বাস্থ্য খাতে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। তারা চান হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার নিশ্চয়তা। স্বাস্থ্য খাতে বাজেট আছে কিন্তু সঠিক ওষুধ পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। 999-এ কল করলে অ্যাম্বুলেন্স আসে আমরা জানি, কিন্তু সেটা কতটুকু সময় আসে, এই আশাটা নিশ্চিত করা। দিন শেষে স্বস্তিতে ঘরে ফেরার নিশ্চয়তা চায় সাধারণ মানুষ। নাগরিক নিরাপত্তায় থাকুক পর্যাপ্ত বরাদ্দ। নিরাপত্তাহীনতায় আছি আমরা, ওই বিষয়গুলো বেশি, মানে আমার মনে হয় যে একটু আইন শৃঙ্খলা বাহিনী, তাদের ভিতরে শৃঙ্খলা বা তাদের চেইন অফ কমান্ড যেটা একটু বাড়ানো উচিত। জুলাই অভ্যুত্থানের পর যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল মানুষ, নতুন সরকারের বাজেটে তার প্রতিফলন থাকুক এমন প্রত্যাশা সকলের। রিকশা চালক থেকে চাকরিজীবী, ব্যবসায়ী বা উদ্যোক্তা, সকলেরই প্রত্যাশা 2026-27 অর্থ বছরের বাজেট হবে জনবান্ধব ও বাস্তবমুখী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি থাকবে জীবনমান উন্নয়নের রোডম্যাপ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। তবে দেখছিলাম সাইফুল, সেক্ষেত্রে জনগণের প্রত্যাশার একটা চাওয়া আপনি তুলে ধরেছেন। সেক্ষেত্রে সংক্ষেপে যদি একটু আবার আমরা দেখি যে আসলে জনগণ কোন কোন জায়গায় আসলে চায় বাজেটটা এরকম হোক। প্রত্যাশার দিক থেকে যদি আমি শুরু করতে চাই, যে নিত্য প্রয়োজনীয় পণ্যের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে এটি একজন রিকশাওয়ালা যখন সারাদিনের আয় ব্যয়ের হিসাব করতে চায় না, তখন তার পকেটে টাকা থাকে না। পরিবারের জন্য কী দিবে, নিজে কী খাবে, সঞ্চয় কী করবে, সব মিলিয়ে এই যে আমরা যে জিনিসটা বুঝি যে মানুষ শুধুমাত্র যে আয়ের পরে যারা চাকরিজীবী আছে, যাদের কাছে টাকা পয়সা কিছুটা আয় হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি হয়তো এই অর্থ বছরে 3,75,000 টাকা পর্যন্ত হচ্ছে কর ছাড় দিতে পারে বা করমুক্ত আয়সীমা আমরা বলতে পারি। যেটি আমি তো রাস্তাঘাটে, দোকানপাটে বিভিন্ন জায়গায় ঘুরেছি, সাধারণ মানুষের সাথে কথা বলে তারা চায় যে 5 লাখ টাকা আসলে পর্যন্ত করমুক্ত আয়সীমাটা করার দাবি কিন্তু অনেকেই বলছেন যে আসলে কেননা হচ্ছে যে সব কিছু মিলিয়ে দেখা যায় যে এই আয়সীমাটা যত বাড়াবে সেখানে স্বস্তিটা কিছুটা কম পাবে। এবার তো বাড়বে করমুক্ত আয়সীমা, সেটা কম। গতবার যেটি ছিল 3,50,000 টাকা, এবার হচ্ছে 25,000 টাকা বেড়ে 3,75,000 টাকা। তবে এক্ষেত্রে একটু যদি বলি যে মূল্যস্ফীতি আমরা দেখতে পেয়েছি যে এখনো পর্যন্ত প্রায় 9.5%, আমি যদি ভুল না করে থাকি 9.42% গত মাসের যে ডিবিএস এর ডাটা বলছে। তবে এখনো পর্যন্ত যে নিত্যপণ্যের দাম সেটি কিন্তু এখনো কমানো যায়নি। মানুষের মধ্যে কিন্তু অস্বস্তিটা এখনো পর্যন্ত রয়ে গেছে, কারণ এখনো পর্যন্ত উচ্চ মূল্যস্ফীতি এর মধ্যে দিয়ে সরকার যে 7.6 মাত্রায় নিয়ে আসতে চায়, এটা কিন্তু সরকার অনেক বড় একটি চ্যালেঞ্জ। এর মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে অনেক জায়গায় এই কথাটা আমি যখন একজন গ্রাহক বা একজন মানুষের, সাধারণ মানুষের সাথে শুনেছি যে অ্যাম্বুলেন্সকে ফোন দেওয়ার পরে কতক্ষণ পরে অ্যাম্বুলেন্সটি আসবে সে নিশ্চয়তা আসলে কে দিবে, তখন আসলে আমার মানে নিজেরও খারাপ লেগেছে। এই জায়গাগুলোতে আসলে সরকারকে বেশি নজর দিয়ে আমি যেটা মনে করি, কারণ আমরা দেখছি হসপিটালে গেলে মানুষ রাস্তায় পড়ে আছে, বেডে পড়ে আছে। আসলে এই জায়গাগুলোতে আমার মনে হয় যে সরকার নজরদারির পাশাপাশি শিক্ষা খাতে যে বিশেষ করে যে গবেষণাগুলো, কর্মকাণ্ডগুলো, সেগুলি কিন্তু আমাদের বাংলাদেশে খুব কম হয়। বইয়ের পাতায় আমরা যা পড়ি, কিন্তু যখন আমরা কর্মক্ষেত্রে যাই বা রাস্তায় গিয়ে পরিদর্শনে যাই তখন দেখছি একই রকম না। অন্যদিক থেকে আসলে দিন শেষে স্বস্তি, মানুষ কি আসলে বাসায় ফিরতে পারবে, তার নিজের গন্তব্যে ফিরতে পারবে, সেই জিনিসগুলো একটা কিন্তু আসলে নিশ্চয়তা চায় মানুষ। আসলে এই পদ্ধতি আজকে আমরা বিকেলে দেখলাম যে প্রধানমন্ত্রী একটি সংসদে নানান রকমের চাওয়া পানিয়ে কথাবার্তা বলেছেন। একটু আমরা দেখে আসতে চাই আসলে কি বলেছেন তিনি। স্বৈরাচারের পতনের পরে আমরা আগেও দেখেছি এবং পতনের পরে আমরা আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক সুশৃঙ্খলা বা ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে। এই সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হবে, সেখানেও আমরা চেষ্টা করেছি দেশে যারা ব্যবসায়ী আছেন
প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে। বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক কতগুলো ব্যবস্থা গ্রহণ বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেমন আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর হতে আমদানি রফতানি নিবন্ধন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে যাতে প্রদান করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্ডেড এবং নন বন্ডেড সকল প্রতিষ্ঠান সমূহকে এফওসির ভিত্তিতে আমদানির সুযোগের আওতায় আরো সম্প্রসারিত করা হচ্ছে মাননীয় স্পিকার। এর বাইরে মাননীয় স্পিকার আমদানি সহজকরণ করার লক্ষ্যে মূল্য পরিশোধ পদ্ধতি সহজ করা হচ্ছে। বিদেশ থেকে সেটি কোনো বাংলাদেশি হোক অথবা কোনো বিদেশি হোক নাগরিক, তারা যদি বিদেশি ইনভেস্টমেন্ট দেশে নিয়ে আসতে পারে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবে আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। প্রধানমন্ত্রী কিন্তু নানান বিষয়ে আলোচনা করেছেন, যার মধ্যে দিয়ে বিদেশি বিনিয়োগটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। কারণ আমরা দেখতে পেয়েছি যে উনি নিজেই বলেছেন যে 1.5%, যেটা যদি 1000 কোটি টাকা কেউ বিদেশি বিনিয়োগ নিয়ে আসে তার মানে সে হচ্ছে প্রায় 150 কোটি টাকার মতো সে পাবে, এরকম একটা কিন্তু শর্ত দিয়েছে। আমরা দেখতে পেয়েছি আসলে অর্থনীতির শৃঙ্খলা এবং ব্যবসা পরিস্থিতি যতটুকু উন্নতি না করা যাবে ততদিন পর্যন্ত আসলে আমাদের দেশের যে কর্মকাণ্ড, বিশেষ যে চাকরির যে বাজারে হাহাকার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে মানুষ যে চাকরি পায় না, বিভিন্ন ধরনের জবলেস মানুষ ঘুরতেছে, এই জায়গাগুলো কিন্তু আসলে উন্নতি হবে না। কেননা হচ্ছে যে শৃঙ্খলার পাশাপাশি ব্যবসা পরিবেশ যত বিনিয়োগ দেশে আনবে তত কিন্তু উন্নতি হবে না। এই জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং শৃঙ্খলা ফেরাতে কিন্তু গুরুত্ব দিতে পারে এবার বাজেটে। সাইফুল, আমরা তো অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। এবারের বাজেট আসলে নতুন সরকার এবং তারা অনেক বছর পরে দেশ পরিচালনায় দায়িত্ব পেয়েছে, তাদের চ্যালেঞ্জটা আসলে কোথায় বা জনগণের জন্য স্পেশাল কি দিবে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার যেটা মনে হচ্ছে যে রাজস্ব আদায়টা, আর জনগণের জন্য যে এই যে নতুন নতুন সুবিধাগুলো দিচ্ছে, যে বিভিন্ন ধরনের কর ছাড় দেওয়া হচ্ছে, এর পাশাপাশি ফ্যামিলি কার্ডের যে বিষয়টা আছে, প্রায় 41,20,000 ফ্যামিলি কার্ড বা ফ্যামিলির নারী কর্তৃ যে বা কর্তা যে তার হাতে দেওয়া হবে, এটাই কিন্তু আমরা শুনতে পেয়েছি। এটা কিন্তু বিশেষ করে মানুষের ভিতরে অনেক বড় একটি স্বস্তির জায়গা। তো আমি যেটা মনে করছি এটা ভালোই হবে আর কি। সাইফুল, অসংখ্য ধন্যবাদ আলোচনা যুক্ত। ধন্যবাদ আপনাকে। বাজেট ঘোষণার বিস্তারিত নিয়ে, আগামীকাল যে বাজেট ঘোষণা হবে সে বিষয় নিয়ে কি হতে পারে এবং আসলে যতটুকু তথ্য রিপোর্ট এবং আমাদের রিপোর্টারের কাছে ছিল সেগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করছিলাম। এবার যে অন্য প্রসঙ্গে, ভারতের পুশিন চেষ্টার মধ্যে সীমান্তে তুমুল বাকবিতণ্ডায় জড়াচ্ছে বিজিবি বিএসএফ। বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার রাখা হচ্ছে নারী পুরুষদের, তাদের ঠেলে পাঠানোর শঙ্কায় বেনাপোল সীমান্তে বিজিবি অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে পুশিন ঠেকাতে অন্যান্য সীমান্ত কড়া অবস্থানে রয়েছে বিজিবি। 26 জেলায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ভারতের পুশিন চেষ্টা ঘিরে উত্তেজনার মধ্যেই বিএসএফকে কড়া জবাব দিল বিজিবি। জামালপুরের বক্সিগঞ্জের রামরামপুর সীমান্তে তুমুল বাকবিতণ্ডায় জড়ায় বিজিবি বিএসএফ। বুধবার ভোরে এই সীমান্ত দিয়ে একজনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতের নন্দীচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। টের পেয়ে জামালপুর 35 বিজিবি ও স্থানীয়রা প্রতিরোধ করলে শূন্যরেখায় অবস্থান নেন 60 বছর বয়সী ওই ব্যক্তি। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে সকাল 10:30টায় বিজিবি ও বিএসএফ 30 মিনিট পতাকা বৈঠক করে। তবে বৈঠক সফল না হওয়ায় নতুন করে উত্তেজনা দেখা দেয় সীমান্তে। বিএসএফ বারবার ওই ব্যক্তিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও প্রতিরোধের মুখে ফিরে যেতে বাধ্য হন তিনি। বেনাপোল সীমান্তেও পুশিন আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ উঠেছে সীমান্তের ওপারে বেশ কয়েকজন ভারতীয়কে বাংলাদেশি উল্লেখ করে ঠেলে পাঠাতে হোল্ডিং সেন্টারে রেখেছে বিএসএফ। যদিও এই প্রচেষ্টা ঠেকিয়ে দিতে টহল জোরদার করেছে বিজিবি। এছাড়া সাদা পোশাকে চলছে গোয়েন্দা নজরদারি। বিএসএফ পুশিং 2000 দিয়ে চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষরা একটা উদ্বিগ্নে দিন কাটাচ্ছে। লালমনিরহাট সীমান্তে পুশিন চেষ্টায় বাধা পেয়ে পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পঞ্চগড় সহ 26 জেলায় বাড়তি সতর্কতার পাশাপাশি চলছে সচেতনতামূলক প্রচার। 2টা গেট আছে, আমরা সব সময় ফলো করি বা লক্ষ্য করি, কোনো মানুষ এখানে পার করে দিতে পারবে না। বিজিবি ভাইয়েরা টহল দিতেছে, পাহারা দিতেছে, আমরাও বর্ডারে পাহারা দিচ্ছি। এছাড়া ঝড় বৃষ্টি উপেক্ষা করে পুশিন ঠেকাতে রাতেও বিজিবির সঙ্গে আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছে হিলি সীমান্তে। কাঁটাতার নেই এমন এলাকায় পর্যবেক্ষণ চলছে সিসি ক্যামেরায়।
ভারতের সঙ্গে বাংলাদেশের ৪,৪৮৭ কিলোমিটার সীমান্তের অধিকাংশই পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে, বাকি সীমান্ত ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম ও আসামের সঙ্গে। গেল বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা দেন অবৈধ বাংলাদেশি ও অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে বাংলাদেশে। এরপর থেকেই পুশিন করতে বেপরোয়া বিএসএফ। যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাতের সময়ে আরও থাকছে। তৃতীয়বারের মতো চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের আবেদন সিআইডির। কাল পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের। রোমাঞ্চে বুধ বাংলাদেশও। গ্রেটেস্ট শো অন আর্থ উপভোগে নানা প্রস্তুতি। বাবা দাদাকে দেখে কেউ সাপোর্ট করেন আর্জেন্টিনা, আবার কারো বাবা আর্জেন্টিনার ভক্ত হলেও সন্তান সমর্থন করেন ব্রাজিল। প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই বিশ্বকাপ মানে বাংলাদেশে ব্রাজিল আর আর্জেন্টিনা উন্মাদনা। এবারও তার ব্যতিক্রম নয়। প্রবীণ থেকে নবীন সবাই অপেক্ষায় বিশ্বকাপ রোমাঞ্চে মেতে ওঠার। ফুটবল বিশ্বকাপ বাংলাদেশের মানুষের জন্য আনন্দ আর আবেগের এক মহোৎসব, আর এর সিংহভাগ জুড়েই থাকে ব্রাজিল আর্জেন্টিনা দল নিয়ে উন্মাদনা। এবারও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশে টেলিভিশনে প্রথম বিশ্বকাপ দেখানো হয় 1986 সালে। সেবার দিয়েগো ম্যারাডোনা ম্যাজিকে দ্বিতীয় শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। এরপরই দেশে আলবি সেলেস্তেদের নিয়ে শুরু হয় উন্মাদনা। আছে ব্যতিক্রমও। রেডিওতে পেলের খেলা শুনেও অনেকে হয়েছেন ব্রাজিল ভক্ত। আমি 70 দশক থেকে অদ্যাবধি মাঠে আছি। ব্রাজিলের টিমকে আমি বেশি প্রাধান্য দিই, বেশি ভালোবাসি। শেষই সারায় আমি যে দেশের পতাকা টাঙাইছি দ্যাট মিনস আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে আবার টাঙাইছিলাম সম্ভবত জার্মানি চ্যাম্পিয়ন হচ্ছে। তারপর লাগাইছিলাম পাশায় ব্রাজিল চ্যাম্পিয়ন হচ্ছে। অনেকেই আবার বাবা দাদাকে দেখে শুরু করেন সমর্থন। আমাদের বাপদাদা যারা ছিল তারা ম্যারাডোনা ভাইকে অনেক, তার খেলা অনেক পছন্দ করতো। সেই ক্ষেত্র থেকে বাপদাদার কাছ থেকে শুনে আর্জেন্টিনা দলে সাপোর্ট করা। বর্তমান প্রজন্মের একটা বড় অংশ মেসি নেইমারের ভক্ত। প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই ব্রাজিল আর্জেন্টিনায় বুঁদ হয়ে আছেন সমর্থকরা। বাবা আর্জেন্টিনা, বাবার সঙ্গে একটু গুস্তাগুস্তি করার জন্য আমি ব্রাজিলকে পছন্দ করি। মেসি হচ্ছে ফুটবলের গড, আমরা মেসিকে সাপোর্ট করি। মেসি এবার বিশ্বকাপটা নেবে। বিশ্বকাপ যার হাতেই উঠুক না কেন, ফুটবলের উৎসবে বাংলাদেশ বরাবরের মতোই থাকবে সমান উচ্ছ্বসিত। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এদিকে বিশ্বকাপ উন্মাদনায় 48 দেশের পতাকায় সাজল সাভারের আমিনবাজারের গাবতলী ব্রিজ। সমর্থন নিয়ে বিরোধ নয়, সবার অংশগ্রহণ যে উন্মাদনা বাড়ায় গাবতলী ব্রিজ যেন তারই প্রমাণ। ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় এখন পুরো বিশ্ব, পিছিয়ে নেই বাংলাদেশও। পতাকা উড়িয়ে পছন্দের দলকে সমর্থন জানাচ্ছেন ভক্তরা। তবে নির্দিষ্ট কোনো দল নয়। গাবতলী ব্রিজের এক অংশে দেখা মেলে এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের পতাকা। সমর্থনকে কেন্দ্র করে দ্বন্দ্ব নয়, উৎসাহ উদ্দীপনা নিয়ে ফুটবল বিশ্বকাপকে উপভোগ করতে চান পতাকা উত্তোলনকারীরা। এলাকার একটা ঐতিহ্য ধরার জন্য আমরা যেমন এই এলাকায় আমরা সবাই অনেক পতাকা উড়িয়ে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের একটা নতুন কিছু করার জন্য আমাদের এলাকার ছোট ভাইয়েরা এরা এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে প্রত্যেকটা দেশের পতাকা আমাদের লাগানো হয়েছে। 48টা দেশ খেলবে, তাদেরকে নিয়ে এই গাবতলী ব্রিজ সাজানো, এবং আমাদের যারা সিনিয়র তার থেকেও যারা সিনিয়র সকলে এই জায়গায় হাত দিয়েছে। বিভিন্ন দলের সমর্থকদেরও দেখা মেলে এখানে। পছন্দের দলের বিশ্বকাপ জয়ের প্রত্যাশা তাদের। আমাদের আমিনবাজারে খেলা নিয়ে প্রতিবারই ওয়ার্ল্ড কাপের সময় অনেক উত্তেজনা থাকে। বাংলাদেশের ভিতরে আমিনবাজারে যেরকম একটা উত্তেজনা থাকে কোনো জায়গায় এরকম থাকে না। পতাকা তো নর্মালের বিষয়, কিন্তু বাড়ি সাজানো হয়ে গেছে অনেক বড় বড়, 2 মাইল 3 মাইল 4 মাইল 5 মাইল এরকম পতাকা সাজানো হয়েছে। বিশ্বকাপে অংশগ্রহণকারী 48টি দেশের পতাকার সঙ্গে আছে মাতৃভূমি বাংলাদেশের পতাকাও। সবার প্রত্যাশা একদিন বাংলাদেশও জায়গা করে নেবে বিশ্বকাপে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। 6 নবজাতকের মৃত্যু নিয়ে 8 দিন হাসপাতালের জবাবে সরকার সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, হাসপাতালটির দেয়া সব তথ্যই অস্পষ্ট। শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী। রাজধানীর মগবাজারের 8 দিন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 6 নবজাতক। এ ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হওয়ায় তৎপর হয়ে ওঠে সরকার।
6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল হবে না জানতে চেয়ে প্রতিষ্ঠানটিকে বৃহস্পতিবার শোকজ করে রোববার বিকেল 5টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও 2 দিন সময় দিয়ে মঙ্গলবার জবাব দিতে বলা হয়। এর আগে গত 4 জুন তদন্ত প্রতিবেদন প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান 6 নবজাতকের মৃত্যুতে 8 দিনের অবহেলা স্পষ্ট। শোকজের জবাব ইস্যুতে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন 8 দিন হাসপাতালের কারণ দর্শানোর জবাবে সরকার সন্তুষ্ট নয়। আমরা সন্তুষ্ট হইনি, ওটা প্রতিবেদন তারা অনেক কিছু বলেছে, ইচ্ছা করে করে না, এসব নানান কথা অনেক গল্প করেছে, অনেক 4-5 পৃষ্ঠা লিখেছে, এগুলো বুলেট পয়েন্ট কিছুই লেখেনি, বেগ রিপ্লাই। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে 8 দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। সংসদের ফাঁকে মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। গত 27 মে ঈদের ছুটির মধ্যে 8 দিন হাসপাতালে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যু হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গে 24 ঘন্টায় আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। একদিনে 1048 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকদের অপেক্ষা হাম বিশেষায়িত আইসিইউর সামনে। নতুন আতঙ্ক লাইফ সাপোর্ট। চিকিৎসকরা বলছেন নিউমোনিয়া গুরুতর হওয়ায় লাইফ সাপোর্ট প্রয়োজন হচ্ছে অনেক শিশুর। আসার পরের থেকে তার মুখ দিয়ে আর কোনো হাসি নাই, ভালো ছাওয়া নাই। 4 মাসের রাদিয়ান 9 দিন ধরে যুদ্ধ করছে হামের সঙ্গে। 8 দিন আইসোলেশন ওয়ার্ডে থাকার পর এখন আইসিইউতে রাখতে হবে লাইফ সাপোর্টেও। এতেই অন্ধকার নেমে আসে আদিয়ানের পরিবারে। হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশুরই আছে শারীরিক অন্য জটিলতা। কেউ দীর্ঘদিন অসুস্থ থাকলেও গুরুত্ব না দেয়ায় পড়তে হয়েছে সংকটাপন্ন অবস্থায়। আরও ভয়ঙ্কর বিষয়, হাম এত গুরুতর হওয়ার পরও টিকা দেননি অনেক অভিভাবক। হাম হয়েছে 3 দিন ধরে বসতে পারছি, আগে অসুস্থ অনেক দিন, 15-20 দিন হবে। চোখ লাল হওয়ার একদিন পরে তারপর শরীরে র্যাশ উঠছে, তারপর তো এখানে আসলাম, পরে ওষুধ টষুধ দিল, তারপর আস্তে আস্তে এখন তো ঠিক হয়ে যেতেছে। না হামের টিকা দেয়নি। 9 দিন আসলে আইসিইউতে, পিআইসিইউতে, তারপরে শেষে 22 দিন ছিলাম এমনি বেডে। হাম সারলেই হার্ট ফান্ডিশনে ডাক্তার দেখা সার্জারি করতেছে। আগে সুস্থ হয়ে বাড়ি ফেরাদের কেউ আবারও অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন। এর কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন সিভিয়ার নিউমোনিয়া, যা বিকল করে দিতে পারে শিশুর ফুসফুস। যেগুলো অলরেডি আক্রান্ত হয়ে গেছে বা হয়েছিল, তাদের একটা অংশ কিন্তু পরবর্তীতে গিয়ে কমপ্লিকেশন ডেভেলপ করতেছে। ভালো হয়ে চলে গেছে, আবার 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে আবার নিউমোনিয়া, ডায়রিয়া, খিঁচুনি, গলার সমস্যা, সেপসিস, এগুলো নিয়ে আমার আসতেছে। এই নিউমোনিয়াটা এত খারাপ, তার শ্বাসকষ্ট কোনোভাবেই কমে না। অক্সিজেন দেওয়ার পরেও তার ডিসচার্জ রিলিভ হয় না, কারণ তার বায়োলেটার লাং সিভিয়ারলি ড্যামেজ। পুনরায় অসুস্থ হওয়া ঠেকাতে বাড়ি ফেরার পর চিকিৎসকের পরামর্শে পুষ্টিকর খাবার, ভিটামিন ও জিঙ্ক খাওয়ানোর পরামর্শ শিশু রোগ বিশেষজ্ঞের। 4 থেকে 6 সপ্তাহ পরে তার নিজের ইমিউনিটিতে ফিরে আসে। আর সেই সাথে আমরা কিছু ভিটামিন ডি, জিঙ্ক এগুলো দেই। ভালো হাই প্রোটিন ডায়েট খেতে বলে নিজের ইমিউনিটিকে একটু বুস্ট আপ করার জন্য। 15 মার্চ থেকে দেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়িয়েছে 630 আর আক্রান্ত 90,000। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিল ইরান। বাহরাইনে মার্কিন নৌবহর, কুয়েত, জর্ডানে বিমান ঘাঁটিতে পাল্টা আঘাত। হরমুজ থেকে বিদেশি বাহিনীকে সরে যেতে সতর্ক বার্তা। বৃক্ষরোপণ কর্মসূচিকে সবুজ বিপ্লবে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি আরও বলেছেন, দেশের সমস্যা সমাধানে শিক্ষক শিক্ষার্থীদের অবদান রাখা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল চত্বরে নিম গাছ লাগানোর মধ্য দিয়ে মাসব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচিতে যোগ দেন তিনি। এছাড়াও অংশ নেন বার্ষিক ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে প্রতিযোগিতা অনুষ্ঠানেও।
বৃক্ষরোপণকে গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক ও সামাজিকভাবে সবুজ বিপ্লবে রূপ দেওয়ার আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রূপান্তর করা যায়। এ সময় দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান বের করতে শিক্ষক শিক্ষার্থীরা বড় ধরনের অবদান রাখতে পারে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর পত্নী। সায়েন্টিফিক ইনোভেশনের দ্বারা দেশের মানুষের বহু কষ্ট লাঘব করা যায়। বিজ্ঞান চিন্তায় মগ্ন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীরা সারা দেশের তথা গোটা বিশ্বের ভরসা। তাদের বিজ্ঞান চিন্তায় ভর করে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। মেধা প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার তাগিদ দেন ডাক্তার জুবাইদা রহমান। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 58 দিনের প্রতীক্ষার অবসান। সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। কক্সবাজার উপকূলে শেষ মুহূর্তের ব্যস্ততা জেলেদের। দীর্ঘ বিরতির পর মাছ ধরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জেলেরা। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর চেয়ারম্যান ঘাট। নদীতে নোঙর করা ট্রলারগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। দীর্ঘ 58 দিনের অপেক্ষার প্রহর শেষে আবারও সাগরে নামার সুযোগ মিলছে। তাই সবার চোখে মুখে উচ্ছ্বাস আর প্রত্যাশার ঝিলিক। শুধু বাঁকখালী নদী নয়, কক্সবাজার উপকূল জুড়েই এখন একই চিত্র। তবে এই আনন্দের মাঝেও রয়েছে শঙ্কা, কারণ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বর্ষা মৌসুমে, যখন সাগর উত্তাল আর বৈরী আবহাওয়া জেলেদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়। তাই মাছের আশায় বুক বাঁধলেও নিরাপদে ফিরে আসার চিন্তা পিছুই ছাড়ছে না তাদের। আমরা এখন বুটটা প্রস্তুতি নিচ্ছি সাগরে যাওয়ার জন্য। বন্ধ যখন সরকার দেয় তখন তো মনে করেন আবহাওয়া খারাপ থাকে না, ভালো থাকে। তো যখন বন্ধ শেষ হয় তখন ঝড় তুফান সিঙ্গেল শুরু হয়। যারা মোটামুটি প্রস্তুতি নিয়েছে, আশা করছি আমরা সাগরে জেলারা সবাই মাছের জন্য অধীর আগ্রহী রয়েছে। জেলা মৎস্য বিভাগের দাবি, সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করা হয়েছে। যদি এরকম কোনো বিষয় থাকে যে এটা শিফট করা যায়, তাহলে এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হবে। কক্সবাজারের নিবন্ধিত প্রায় 65,000 জেলে থাকলেও এই পেশায় জড়িতদের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়ে যাবে, দাবি জেলা ফিশিং বুট মালিক সমিতি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশে সক্রিয় অস্ত্রের বড় সিন্ডিকেট। হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে নিয়ে আসা অবৈধ অস্ত্র মজুত করা হচ্ছে দিনাজপুরের গোপন আস্তানায়। সিন্ডিকেটের সদস্যরা প্রাইভেট কারে রাজধানীতে নিয়ে আসে সেসব অস্ত্র বিক্রি করা হচ্ছে সন্ত্রাসীদের কাছে। রাজধানীর যাত্রাবাড়ি থেকে অস্ত্রগুলি সহ 3 অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটকের পর এই তথ্য জানিয়েছে র্যাব 10। খোঁজা হচ্ছে অস্ত্রের ক্রেতাদেরও। রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র্যাব 10। এ সময় একটি প্রাইভেট কারকে থামতে বললে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা প্রাইভেট কারটি আটক করেন। গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ডের একেবারে নিচ থেকে উদ্ধার করা হয় 2টি বিদেশি অস্ত্র, 2টি ম্যাগাজিন ও 13 রাউন্ড গুলি। আটক করা হয় 3 জনকে, জব্দ করা হয় প্রাইভেট কারটিও। র্যাব জানায় আটক 3 জনই পেশাদার অপরাধী, 12 মামলা আছে তাদের নামে। মাহবুব আলমের বিরুদ্ধে আমরা আমাদের যেই তথ্য ব্যাংক আছে সেখান থেকে দেখেছি তার বিরুদ্ধে 8টি মামলা আছে। আরেকজনের নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম। সেই নজরুল ইসলামের বিরুদ্ধে 3টি মামলা আছে। মাদক ব্যবসায়ী থেকে তারা অস্ত্র রাখে। মোহাম্মদ রবিউল ইসলাম, মাহবুব আলম মানিক ও নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদে সামনে আসে অস্ত্রের বড় সিন্ডিকেটের তথ্য। র্যাব বলছে সিন্ডিকেটের সদস্যরা দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পাশের দেশ থেকে অবৈধভাবে অস্ত্র দেশে আনে। তাদের দলের অন্য সদস্যরা সেসব অস্ত্র ঢাকায় এনে বিক্রি করে। নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গা থেকে তারা নিয়ে এসেছে এবং ঢাকাতে কারো কাছে বিক্রি করার কথা ছিল। তারা যে নেটওয়ার্কটা মেইনটেইন করে সেই নেটওয়ার্কটা এত সহজে মেইনটেইন করে না। কার কাছে বিক্রি করবে এটা ইজিলি আইডেন্টিফাই করা যায় না। তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, সেই হোয়াটসঅ্যাপের বিদেশি নাম্বার ব্যবহার করে তারা। সিন্ডিকেটের বাকি সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে র্যাব। তদন্ত হবে, তারপরে আরো ডিটেইল তথ্য বের হয়ে আসবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর চানখারপুলে 2 বাসের রেষারেষিতে চাপা পড়ে প্রাণ গেল
এক যুবকের। এই ঘটনায় দুটি বাসই জব্দ করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানিয়েছেন, রাজধানীতে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন জয়দেব পান্ডে। থাকেন যাত্রাবাড়ি। কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় ফেরার জন্য চানখারফুল মোড়ে মৌমিতা পরিবহনের একটি বাসে উঠছিলেন তিনি। এ সময় একই পরিবহনের আরেকটি বাস এসে পাশ থেকে তাকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়দেবের বাড়ি বরিশালের আগৈলছড়া উপজেলায়। 2 মাস বয়সে একটি ছেলে রয়েছে তাঁর। দেখছেন রাতের সময়। তৃতীয়বারের মতো চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ দিয়েছেন আদালত। পুনরায় ময়নাতদন্তের জন্য সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এমন আদেশ দেন ঢাকার সিএমএম আদালত। সালমান শাহর মৃত্যুর ঘটনায় গেল বছর হত্যা মামলা গ্রহণের আদেশ দেন আদালত। পরে তার স্ত্রী সামিরা সহ 11 জনকে আসামি করে মামলা দায়ের করেন সালমানের মামা। এর আগেও সালমান শাহর মৃত্যু নিয়ে তদন্ত করে সিআইডি, পিবিআই সহ বিভিন্ন তদন্ত সংস্থা। তার মৃত্যুর 1 বছর পর প্রথমবার লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করেছিল বিশেষ তদন্ত টিম। দেখছেন রাতের সময়। এবার দেশের বাইরের খবর। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে তেহরান। বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দফতর লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। কুয়েত ও জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে আঘাতের কথা জানায় আইআরজিসি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই সতর্কতামূলক এক বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের ভূখণ্ডের কাছে কোনো বিদেশি বাহিনী অবস্থান করলে দ্রুত এলাকা ছেড়ে যেতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন সরকারের প্রথম বাজেট কাল। চাল ডাল সহ 60 নিত্যপণ্যে কর ছাড়। কমতে পারে এসি, ফ্রিজ, প্রসাধনী, ওষুধের দাম। মূল্যস্ফীতির চাপ থেকে মুক্তি চান মানুষ। পাচার দুর্নীতিতে ভেঙে পড়েছে অর্থনীতি। শৃঙ্খলা ফেরাতে সাজানো হয়েছে নতুন বাজেট। সংসদে প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে তুলে ধরলেন নানা পরিকল্পনা। ভারতের পুশিন চেষ্টায় সীমান্তে উত্তেজনা। বিজিবি বিএসএফ তুমুল বাকবিতণ্ডা। 26 জেলায় টহল ও নজরদারি জোরদার। নয়াদিল্লিতে আলোচনায় সমাধানের চেষ্টা। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।